তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো? 25শে মে এবার হয়তোবা বাংলাদেশের জন্য আরেকটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা ওই দিন দেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি 5ই আগস্ট ঘটিয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে। সেনা সদরে যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতিতে, সেটি 21শে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করছেন। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো, আর কারা ছিলেন, কেন এই মিটিং হলো, কোথায় যেন কি হচ্ছে, কার সাথে কার বিরোধ, কে কি করতে চাচ্ছে, কে কি বলতে চাচ্ছে, একটা চাপা গুঞ্জন গত 2-3 দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, কিছু কাজ, কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা, আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া 90% সম্ভাবনা দেখা দিয়েছে। সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য, কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল শেষের দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল শেষ অধ্যায়টা হয়তোবা শুরু হইতেছে, নয়তোবা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র, প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এভাবেই রিপোর্ট করেছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। আমি আগে সংবাদটা, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে সংবাদ দিয়েছে সেই আলোকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে সেটি একটু বলি। যে সংবাদে এমনটা বলা হয়েছে, আমি প্রথম আলো থেকে পড়ছি, শিরোনামটা ছিল এমন: দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক প্রধান উপদেষ্টার। সংবাদে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার, অর্থাৎ গতকাল মঙ্গলবার, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানী সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। খেয়াল করে দেখুন যে তিন বাহিনী প্রধান এই বৈঠকে ছিলেন। সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সাথে তিন বাহিনী প্রধান। এটা যদি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিরই বৈঠক হতো তাহলে এখানে পুলিশ প্রধান কোথায়, আইজিপি, র্যাব প্রধান কোথায়, কিংবা বিজিবিরও আইন শৃঙ্খলা রক্ষার কাজ না, সীমান্ত রক্ষার কাজ করছে যেহেতু এখন, সেক্ষেত্রে বিজিবি প্রধান থাকার কথা। আনসার গ্রাম প্রতিরক্ষাও কোনো ক্ষেত্রে করছে, তাদেরও থাকার কথা। কিন্তু এখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান আর প্রধান উপদেষ্টা।
আসলে কি আদৌ কি এটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক? এটি একটি প্রশ্ন। এই বৈঠকটি আরো 2-3 দিন আগে থেকে জানা যাচ্ছিল যে 3 বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। এটি বাংলাদেশের গণমাধ্যমে না আসলেও ভারতীয় গণমাধ্যমে এসছিল। ভারতীয় গণমাধ্যমে আরও এসছিল যে গতকালকে সেনাপ্রধানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, সামরিক কর্মকর্তাদের সাথে দরবার ছিল। সেটি গতকালকে হয়নি। কেউ কেউ বলছে যে আজকে হচ্ছে কিনা সেটা তার অন্য ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে বৈঠকটা হলো কেন? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আড়ালে বৈঠকটি আসলে হয়েছে পররাষ্ট্র সংক্রান্ত, সীমান্ত সংক্রান্ত এবং বিশেষ করে এর মূল কারণ হচ্ছে করিডোর ইস্যুতে। করিডোর ইস্যুটাকে খানিকটা আড়াল করবার কারণে এখানে বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক, আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। আচ্ছা, সেনাবাহিনীর কাজ কি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা? বিমান বাহিনীর কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা বা নৌবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা? তাদের কাজ দেশ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। তারা তো পুলিশি কাজ করা তাদের কাজ নয়। তাহলে এই বৈঠকটার মোড়ক দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার তাদের সাথে। বিজিবিও নয়, বিজিবিরও কাজ নয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা। পুলিশ র্যাবের কাজ, আনসারের কাজ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ। কিন্তু বৈঠক হচ্ছে 3 বাহিনী প্রধানের সাথে। যে কোনো দেশের 3 বাহিনী প্রধানের সাথে কখন বৈঠক হয়? একটা গুরুতর সময়, একটা চূড়ান্ত সময়, নিশ্চয়ই চূড়ান্ত সময়। এবং করিডোর ইস্যু নিয়েই কালকের বৈঠকটা মূলত ছিল এবং করিডোর নিয়ে বিশেষ করে 3 বাহিনীকে চূড়ান্তভাবে রাজি করানোর জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আসলে বৈঠকটি অমীমাংসিত এবং সরকারের নানা বিষয় নিয়ে 3 বাহিনী যে আপনি আমি দেশের নাগরিক, আপনার আমার নাগরিকের পালস নিশ্চয়ই 3 বাহিনী গুনতে পারে। দেশ যেভাবে চলছে এই অবস্থাতে 3 বাহিনী সন্তুষ্ট নয়। বৈঠকটি অমীমাংসিত। আপনাদের মনে থাকবার কথা, 5 আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো তখনও কিন্তু 3 বাহিনী প্রধানের সাথে, তখন যদিও বা করিডোর বা এই ইস্যুগুলো ছিল না, আইন শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণভাবে ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেই সময় 3 বাহিনী প্রধানের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছিলেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সেনাবাহিনী নামানোর আগ পর্যন্ত 3 বাহিনীর সাথে কিন্তু বৈঠক হয়েছিল। এই বৈঠক আলোচনার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী নামে আইন শৃঙ্খলা রক্ষা করবার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই যে বৈঠক মীমাংসা হচ্ছে না, প্রধান উপদেষ্টার সাথেও বৈঠকে আসলে মীমাংসা হচ্ছে না, অমীমাংসিত। এগুলো আসলে এক প্রকার, আমি যদি এটাকে বলি যে সরকার তো আসলে দেশ ভালোভাবে চালাতে পারছে না, পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না, করিডোর ইস্যুতে একটা বড় ধরনের গ্যাঞ্জাম পাকিয়ে ফেলছে। এই প্রেক্ষাপটে যখন 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক হচ্ছে তখন আমি এটাকে দেখতে চাই সরকারের আসলে সময়টা মনে হয় শেষ দিকে চলে এসছে। এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি লাগছে। যদিও যতই বলুক তারা ঐক্য চায়, একসাথে থাকতে চায়, না হলে তাদের যে আদর্শ নিয়ে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা আসলে এক থাকতে পারছে না। তারা তো আসলে ব্যাং এক পাল্লায় ওজন করা যায় না, লাফিয়ে লাফিয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থা হয়েছে তেমনই। আবার সরকারের মধ্যে একটা লেজে গোবরে অবস্থা। এই লেজে গোবরে অবস্থা নিয়ে 3 বাহিনী এই সরকারকে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও সরকার সেগুলো পূরণ করতে পারছে না।
সর্বশেষ গুরুতরভাবে ঝামেলা বাঁধিয়েছে করিডোর নিয়ে। করিডোর নিয়ে তিন বাহিনীর সাথে এখনো অমীমাংসিত, সেই বিষয়গুলো নিয়েই মূলত আলাপ ছিল। এই আলাপটাকে, এই অমীমাংসিত, মূলত আমি যেটি বলতে চাইছি যে কি নিয়ে আলাপ হলো, করিডোর নিয়ে আলাপ হলো। এই করিডোর বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত আছে। এই করিডোরকে কেন্দ্র করে এবং আরও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে সরকারের পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয়, আমরা আশা নিরাশার দোলাচলে বসবাস করছি। আমি গতকালকেও দিনের শেষ ভাগের ভিডিওতে বলেছি যে আসলে কি হচ্ছে, আমরা নিরাশ, খানিকটা এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নয়। এই আশা নিরাশার দোলাচলে থাকতে থাকতেই করিডোর ইস্যুতে যেহেতু হচ্ছে না তিন বাহিনীর সাথে, সরকারের সাথে আর খুব বেশি সময় হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে আমি এটুকু বলেই শেষ করতে চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, প্রখ্যাত কণ্ঠশিল্পী, মরমী শিল্পী বলা যেতে পারে, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে, অস্বাভাবিক ট্রল হচ্ছে। সেগুলো নিয়ে সব কথাবার্তা বলবো এবং এই সকল ট্রলের পেছনে যে আমাদের ব্যক্তিগত রুচি, অভিরুচি, আমাদের চিন্তা চেতনা, আমাদের মন এবং মানসিকতা, এগুলোর সঙ্গে রাজনীতির যে কি সম্পৃক্ততা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের আরও একজন খুব ডাক সাইটের নেতা জনাব শাহজাহান খান, তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং এখন জেলখানাতে রয়েছেন। তো শাহজাহান খান এবং মমতাজ বেগম দুজনই কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে তারা কারা অন্তরীণ রয়েছেন। তাদের এই যে কারাবরণ এবং একত্রে একই কারাগারে তারা যে অবস্থান করছেন, তিনি মহিলা ছেলে আর তিনি পুরুষ ছেলে, এটাকে নিয়ে আমরা যারা অতি রসিক মানুষ, যারা মানুষের দুর্ভোগ এবং দুর্দশা নিয়ে ঠাট্টা করতে, মস্কারা করতে খুবই পছন্দ করি। এবং যখন কোনো শক্তিশালী মানুষ আমাদের সামনে আসে, আমরা সঙ্গে সঙ্গে তার পায়ের উপর পড়ে যাই, তার জুতো মাথায় নিয়ে লাফালাফি করতে থাকি। আর যখন সে মানুষটি বিপদে পড়ে, তখন আমরা মুহূর্তের মধ্যে তাকে ঢিল মারতে, তাকে গালাগালি করতে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে আমরা একটু দ্বিধাবোধ করি না। আমাদের এই জনপদে যে হাতি যখন গর্তে পড়ে, চামচিকা তখন লাথি মারে, এই যে উপকথাটি রয়েছে, এটা ইউরোপ, আমেরিকাতে, যেখানে সভ্যতা বহু বছর ধরে বাসা বেঁধেছে, সে সকল সমাজে এই প্রবাদটি আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আমাদের দেশে পুরো বাস্তবতা হলো যে ধরুন বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তখন বেগম খালেদা জিয়ার যে বাড়ির কাজের মেয়ে রহিমা বেগমকে কদমবুসি করতে আমাদের সমাজের অনেকে রুচিতে বাঁধবে না। আবার যখন বেগম খালেদা জিয়া বিপদে পড়েন বা পড়ে গেছেন বা পড়বেন, মুহূর্তের মধ্যে তার বাবার, তার মা, তার 14 গোষ্ঠীর যত রকম দুর্নাম বদনাম আছে, সেটা বানানো হোক, গল্প হোক, গীবত হোক, সেটা তৈরি করে তারপর সেটাকে প্রচার করতে হবে। এবারে আমাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা খুবই আবেগপ্রবণ। আকাশে মেঘের মধ্যে আমরা দেবতা খুঁজি, পানির মধ্যে আমরা হযরত খিজির আলাইহিস সালামকে খুঁজতে থাকি। ইসলাম ধর্ম পালন করি, কিন্তু হিন্দুদের যে দেবতা কালী বা দেবী কালীকে দেখলে আমাদের খুব ভয় লাগে। এরকম এক অদ্ভুত যে সমাজ, সেই সমাজে যে কথাটি এখন এই মুহূর্তে ট্রল হচ্ছে, সেটি হলো শাহজাহান এবং মমতাজ, তাদের যে অমর প্রেম, অমর কীর্তিগাথা, যেটি তাজমহলের মাধ্যমে মহাকালের সাক্ষী হয়ে আছে। সারা পৃথিবীতে তাজমহলের মতো এমন মাস্টারপিস আর নেই। সম্রাট শাহজাহান যখন দিল্লির সিংহাসনে, তখন তার বয়স 35 বছর, আর মমতাজ মহল তার বয়স 31 বছর, এবং এই বয়সে তিনি মারা যান।
তার মৃত্যুকে কেন্দ্র করে সম্রাট এতটা বিধ্বস্ত হয়ে পড়েন যে তার স্মৃতিকে অমর করে রাখার জন্য এই তাজমহল তিনি নির্মাণ করেন। সেই তাজমহল নির্মাণ করতে গিয়ে পারস্যের স্থাপত্যবিদ মাস্টার ঈশা এবং ইটালির আর্কিটেকচার যারা ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা, ওই মুহূর্তে ইটালিতে আপনি জানেন যে রেনেসার চূড়ান্ত পর্যায়ে, সেই রেনেসার চূড়ান্ত পর্যায়ে আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড ক্রাফট যেটাকে বলা হয়, অর্থাৎ স্থাপত্যবিদ্যা এবং যেটাকে পেন্টিং, তো আর্ট অ্যান্ড ক্রাফট এ দুটো এবং যেটিকে স্ক্রাপচার বলা হয়, সব ক্ষেত্রে ইউরোপ তখন সেই মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চিদের হাত ধরে সম্রাট শাহজাহানের জমানাতে এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যে সেই রাস্তাঘাটেও দেখা গেল যে মাইকেল অ্যাঞ্জেলোর যে কোনো সেই বিখ্যাত মূর্তিকে তারা কপি করতে পারেন। তো সেখানে সম্রাট শাহজাহান সেই জমানার শ্রেষ্ঠতম যে স্থপত্যবিদ রয়েছেন তাদেরকে এনে, একজন দুজনে এনে এই পুরো একটা মাস্টার প্ল্যান করে এরপরে পুরোটাকে নিজের হাতে তিনি পরিমার্জন পরিশোধন করে এটার কনস্ট্রাকশন শুরু করেন। এটি প্রেম, এটি শ্রদ্ধা, এটি ভালোবাসা। মুসলমান বিদ্বেষী অনেকে সম্রাট শাহজাহানের বহুগামিতা নিয়ে বহু কথা বলেন, কিন্তু ইতিহাস যারা জানেন তারা এক বাক্যে স্বীকার করেন যে তখনকার রাজা বাদশাদের যে হ্যারেম ছিল তার থেকে সম্রাট শাহজাহান আলাদা ছিলেন না। কিন্তু প্রেম বলতে যে জিনিসটি বোঝায় সেটি কেবলই মাত্র মমতাজ মহলের ছিল, তার প্রতি ছিল। দ্বিতীয়ত, তার যে সন্তান জন্ম মানে যারা হয়েছেন উত্তরাধিকার, সম্রাট শাহজাহানের ঔরসে যে সকল সন্তান জন্ম নিয়েছেন সবই কিন্তু মমতাজ মহলের গর্বে হয়েছে। তার অন্য স্ত্রীরা ছিলেন, কঙ্কবাইন যারা ছিলেন তারা ছিলেন, সেবাদাসী ছিলেন, তাদের সকলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু তাদের কাউকে তিনি সন্তান উৎপাদনের বা সন্তান ধারণ করার তিনি অনুমতি দেননি। তো সেই যে ভালোবাসা সম্রাট শাহজাহান এবং মমতার যে ভালোবাসা, সে ভালোবাসার যে অমরত্ব এটা আমরা দেখতে পাই যে যখন তাকে আগ্রা দুর্গে বন্দি করা হলো এবং প্রায় 10 থেকে 11 বছর তিনি সেখানে কারারুদ্ধ ছিলেন। তো তার পুত্র আওরঙ্গজেব যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি, তখন তিনি কিছুই বললেন না, বললেন যে আমি শুধু এই যে তোমার যে বন্দিশালা এখানে বসে যেন নির্বিঘ্নে মানে আগ্রা দেখতে পারি, তাজমহল দেখতে পারি, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। তখন সম্রাট শাহজাহান যে রুমে থাকতেন, আপনারা যারা আগ্রা দুর্গে গেছেন আপনারা দেখবেন যে সেখানে, তো সেখানে দূর থেকে তাজমহলকে দেখা যায়, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আজকে আমরা যেভাবে জুম করে একদম কাছাকাছি যেভাবে দেখি ঠিক ওইভাবে আয়না তৈরি করে আওরঙ্গজেব তার পিতার জন্য তাজমহল দেখার ব্যবস্থা করেছিলেন এবং 10 বছর তিনি সেই যে তাজমহল, সেই তাজমহল দেখে তিনি মারা গেছেন। এবং তিনি যেদিন মারা যান সেই দিনকে কেন্দ্র করে একটা বিখ্যাত কবিতা, অর্থাৎ তিনি যে রাতে মারা যাবেন সে রাতে তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্ন যে দেখলেন মমতাজকে, মমতাজ তাকে আহ্বান করছে, তিনি জেগে তার যে কন্যা জাহানারাকে তিনি বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি, সম্ভবত আমি মারা যাব। তো সেটাকে কেন্দ্র করে কবিরা কবিতা লিখেছে, এসো এসো তাজ, এসো গো মধুর, শূন্যই অন্তরলোক, কতকাল দূরে রবে আর। এই যে বিখ্যাত তার যে কবিতা, তো সেই যে অমর প্রেম এবং সেই অমর তাজমহল, এটিকে আমরা এ যুগের রাজনীতিবিদ জনাব শাহজাহান খান এবং এ যুগের রাজনীতিবিদ মমতাজ বেগম, তাদের যে দুর্ভোগ এবং দুর্দশা, তাদের যে দুর্ভাগ্য, অথবা তারা যদি মন্দ কাজ করে থাকেন তাহলে তাদের মন্দ কর্ম, সেই মন্দ কর্মের সঙ্গে তাজমহলের মতো একটা মাস্টারপিসের সঙ্গে আমরা কারাগারকে যাকে বলা হয় তুলনা করছি। আর
সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের যে অমর প্রেম, সেই প্রেমের সঙ্গে মমতাজ এবং শাহজাহান খান, মমতাজ বেগম এবং শাহজাহান খান, তাদেরকে আমরা মিলিয়ে নিচ্ছি। এখন এই যে আমাদের যে মন এবং মানসিকতা, চিন্তা চেতনা, আপনি গিয়ে দেখবেন যে এই বিষয়টি সামাজিক মাধ্যমে ভীষণ রকম আলোড়িত হচ্ছে যে আমাদের যে কারাগার এটি এখন রীতিমতো তাজমহল হতে চলেছে। তাজমহল হতে চলেছে, এর কারণ হলো সেখানে শাহজাহান এবং মমতাজ আছে। মমতাজ বেগম যদি সংসদ সদস্য না হতেন, আওয়ামী লীগের সংসদ সদস্য না হতেন, এটি তার জীবনে একটা বড় ভুল। তিনি হয়তো আরও এই যে তিনি 3টা না 4টে বিয়ে করেছেন, তিনি যদি আরও 30টে বিয়েও করতেন, সেটা কিন্তু কোনো ম্যাটার করতো না, লোকজন তাকে মাথায় করে আসতো। তো রাজনীতি করতে এসে তিনি এই আজকের এই যে ট্রলের শিকার হয়েছেন, কিন্তু তার যে শিল্পী সত্তা, বিধাতা তাকে যে গান করার ক্ষমতা দিয়েছেন, সুর করার ক্ষমতা দিয়েছেন, এবং বাংলাদেশে আবহমান বাংলার যে সঙ্গীত জগৎ, সেই সঙ্গীত জগতে তার যে অবদান, এটি এই রাজনীতি না করলে এমন একটা জায়গাতে থাকতো যেটি বলার মতো নয়। কাজে আমরা এই তার রাজনীতির সঙ্গে তার যে শিল্পী সত্তাটাকে আমরা মিলিয়ে ফেলে আমাদের যে কৃষ্টি এবং কালচার, সেই কৃষ্টি কালচারটাকে আমরা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি রাজনীতি করতে গেলে আমাদের সমাজে অনেকগুলো সমস্যা হয়, নারী হোক পুরুষ হোক। ইভেন আমি দেখলাম যে কবরী, চিত্রনায়িকা কবরী, উনি তো আমার সহকর্মী ছিলেন, তো আমি দেখলাম যে সে শামীম ওসমানের সাথে মারামারি করছে, তার লোকজন সেই লেডি মাস্তান হিসেবে তাকে আখ্যায়িত করছে শামীম ওসমান। অর্থাৎ ওখানে শামীম ওসমানের সঙ্গে টিকে থাকার জন্য তাকে কিন্তু প্রতি মুহূর্তে লড়াই সংগ্রাম করতে হয়েছে, যা কিনা মমতাজকেও করতে হয়েছে। তো এই কাজ করতে গিয়ে তাকে কখনো গান ছেড়ে হুমকি দিয়ে হতে হয়েছে, গালি দিতে হয়েছে, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে হয়েছে, শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য তাকে অনেক কথাবার্তা বলতে হয়েছে, এমনকি পার্লামেন্টে গান গাইতে হয়েছে। এই বিষয়গুলো তার জীবনের একটি পার্ট। কিন্তু অন্যান্য রাজনীতিবিদ, নারী এবং পুরুষ, তাদের বিরুদ্ধে যেমন সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে, মমতাজের বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ আমি অন্তত শুনিনি। বরং তিনি তার যে আয়, তিনি তো যে শোগুলো করতেন, সে 2009 সন থেকেই তিনি যে শো করতেন, বা তার আগের থেকে এমপি হওয়ার পরে এই শোগুলো এত বেড়ে গিয়েছিল যে এক একটা কনসার্টে তিনি 10 লাখ টাকা করে নিতেন। তো 10 লাখ টাকা করে নিতেন, মাসে যদি 20টি করে কনসার্ট থাকতো বা 10টি করে কনসার্ট থাকতো, তাহলে প্রতি মাসে তার ইনকাম 1 কোটি টাকা, বছরে 12 কোটি টাকা, আরও অনেক বেশি। এই পুরো টাকাই বলতে গেলে 90% তার যে আয় রোজগার, এটা তিনি মানিকগঞ্জবাসীদের জন্য জনকল্যাণে ব্যয় করেছেন। হাসপাতালে গরিব মানুষদের আর্থিক সাহায্য, এবং যাকে বলা হয় অনেকের গৃহহীনকে গৃহ দেওয়া, নানা রকম ভালো কাজ আপনি মানিকগঞ্জে গিয়ে দেখেন। এবং তার স্বামী যে রমজান, যার সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল এবং সেই ঘরে তার ছেলে মেয়েও আছে, তো এই রমজানও তার সারা জীবন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন মেয়র কিন্তু রমজান। এত দীর্ঘকাল কোনো একটা পৌরসভার মেয়র এত জনপ্রিয় বাংলাদেশে কেউ আর হয়নি, মমতাজের স্বামী। এবং মানিকগঞ্জবাসী দলমত নির্বিশেষে রমজানের জন্য কিন্তু একেবারে যাকে বলে উদার হস্ত। তো এখন মমতাজ তার সারা জীবনের উপার্জন ধরুন 90% ব্যয় করেছে, আর রমজান তার সারা জীবনের উপার্জন 99% কিন্তু মানিকগঞ্জবাসীর জন্য করেছেন। ফলে মানিকগঞ্জে গিয়ে দেখেন যে অন্য কোনো রাজনীতিবিদ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মমতাজ এবং রমজানের মতো জনপ্রিয় নয়। ফলে রাজনীতি যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে তার সারা জীবনের যে আয় রোজগার, শত শত কোটি টাকা, কিংবা শত শত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘর তারা যে নিজেদের অর্থে করেছেন, এটা তো রাজনীতি না করলে এটা করতেন না। ফলে আপনি যদি ভালো কাজকে একদিকে রাখেন আর মন্দ কাজগুলো তিনি শেখ হাসিনার দালালি করেছেন, দাবিদারি করেছেন, আওয়ামী লীগ করেছেন, সেই দিকে আলাদা রাখেন, দুটোর বিচার একসাথে করেন, তাহলেই হবে আপনি ভালো এবং মন্দ বিভেদ করার জন্য যে ক্ষমতা, আল্লাহ যেটাকে হেদায়েত বলেন, সে হেদায়েত প্রাপ্ত। আদারওয়াইজ আপনি কুফরির যে তকমা, এটি আপনার উপর চলে আসবে। সেই কুফরটা কি?
সেই কুফরটা হলো যে, কুফর শব্দের অর্থ হলো যে গোপন রাখা। আবু জেহেল, আবু লাহাব তারা জানতেন যে আল্লাহ রাসূল সত্য। তো অনেক বিষয় আমরা জানি যেটা সত্য, কিন্তু নিজেদের স্বার্থের কারণে, পরিবেশের কারণে আমরা সত্যটা প্রকাশ করি না। তখনই দেখা গেল যে এই কুফরির যে লক্ষণগুলো আপনার আমার মধ্যে চলে আসে। এই গেল মমতাজের কথা। এখন মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে, বিচার হবে, যা কিছু হবে সেটা বাংলাদেশ চিরাচরিত অনুযায়ী। কিন্তু এটা নিয়ে আমরা কেন আমাদের বিকৃত রুচি প্রকাশ করব? তার ব্যক্তিগত জীবন নিয়ে, সে বিয়ে করেছে 4টা 5টা, এটা তার ব্যক্তিগত বিষয়। আবার সে যাদেরকে তালাক দিয়েছে, যাদের সঙ্গ ত্যাগ করেছে, তারা তো কেউ আপনার কাছে এসে বলেনি যে মমতাজ আমাদেরকে তালাক দিয়েছে, মমতাজ আমাদেরকে ঠকিয়েছে। কোনো তার স্বামী, কোনো স্বামী তো তার কথা বলেনি, তার বিরুদ্ধে বলেনি, প্রেসে এসেও বলেনি, এখন পর্যন্ত শুনিনি। তো আপনার সমস্যাটা কোথায়? এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। দ্বিতীয় আসি শাহজাহান খান সম্পর্কে। শাহজাহান খান নিজে 6 বার বা 7 বার বা 8 বার সংসদ সদস্য, তার বাবা 3 বার বা 4 বার সংসদ সদস্য ছিলেন। তো তিনি এবং তার পরিবার, তার নির্বাচনী এলাকায় যে তার জনপ্রিয়তা রয়েছে, এই জনপ্রিয়তা বাংলাদেশের হাতে গোনা 2-1টি পরিবারের রয়েছে। এবং কন্টিনিউয়াসলি তাকে যদি এখনও ফেয়ার ইলেকশন করতে দেওয়া হয় জেলখানায় রেখে, শাহজাহান খানের শুধু নামটা থাকবে সেখানে, ওখানে অন্য কেউ পাশ করে আসতে পারবে না। তো এখন ধরুন এইভাবে 1 মিলিয়ন, 10 লাখ লোক তার নির্বাচনী এলাকায় আজকে 50 বছর যাবৎ, লাস্ট 50 ইয়ার্স ধরে বা 55 বছর ধরে তার পিতা এবং তার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। এটাকে আপনি কিভাবে ছোট করবেন? যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে এই 10 লক্ষ লোকের প্রেম, ভালোবাসা, সমর্থন আপনি কোথায় রাখবেন? 2 নম্বর হলো যে তিনি এই এমপি হওয়ার আগেই শ্রমিক রাজনীতি করতেন, জাসদের রাজনীতি করতেন, পরিবহন সেক্টরের নেতা ছিলেন। এখন সেখানে তার দুর্নীতি আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু কখনো আপনি শুনেছেন কারোর কাছে, কোনো বাস মালিক কারোর কাছে, যে শাহজাহান খানের লোকজন আমাকে উঠাই নিয়ে গেছে এবং আমাকে জিম্মি করে টাকা দিতে হয়েছে? বা বাংলাদেশের কোনো পরিবহন মালিক এসে, এখনও তো একটা মামলা করেনি কেউ, যে আমি শাহজাহান খানকে এই বাস চালানোর জন্য, একটা রুট পারমিশন করার জন্য এত টাকা দিয়েছি এবং না দিলে শাহজাহান খান আমাকে এই কাজ করতে দেয়নি। পরবর্তীতে তিনি এই গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিলেন। মূলত তিনি সড়ক পরিবহনের নেতৃত্ব দিতেন। কিন্তু এমপি হওয়ার পর 2009 সন থেকে তার এই যে শ্রমিক আন্দোলনের যে নেতৃত্ব, এটি গার্মেন্টস সেক্টরে এবং নৌ পরিবহন সেক্টরে তিনি এটাকে বিস্তৃত করেছিলেন। এমনকি এই কাজটিকে তিনি এতটা বেশি পছন্দ করেন, মন্ত্রীগিরি করার চাইতেও তার কাছে এটা খুব জনপ্রিয় ছিল। এখানে লেনদেন হয়, টাকা পয়সা হয়, ঘুষ হয়, দুর্নীতি হয়, সিন্ডিকেট হয়, অনেক মানুষ জড়িত। এখানে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, সবাই মিলেমিশে। শাহজাহান খান যখন বিরোধী দলে ছিলেন তখনও তিনি এটার নেতৃত্ব দিতেন। আবার এখন তিনি জেলখানায় আছেন, এখনও তারই নেতৃত্বে চলছে। এটা হলো রূঢ় বাস্তবতা। আপনার এই পরিবহনগুলো কিভাবে চলছে, এখন তারই যারা চালাচ্ছে তারই রিপ্রেজেন্টেটিভ। তো এই যে এই বাস্তবতায় আপনি তাকে যতই ভিলেন বানানোর চেষ্টা করেন না কেন, তার যে কর্মগুলো, এগুলোকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, তার সামাজিক মর্যাদাকে স্বীকৃতি দিতে হবে, তার প্রতি জনসমর্থনকে স্বীকৃতি দিতে হবে, এবং তার যে নেতৃত্ব গুণ। এবং শেখ হাসিনা তাকে, যাকে বলা হয়, মন্ত্রী বানিয়ে তার কাছাকাছি রেখেছেন। ফলে দেখুন, পুরো 2009 থেকে 25 সন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে, তারপর নৌ পরিবহন সেক্টরে সদরঘাটে এবং সড়ক পরিবহন সেক্টরে 24 ঘন্টার বেশি কোনো আন্দোলন, কোনো ধর্মঘট স্থায়ী হয়নি। এটা শাহজাহান খানের কল্যাণে। আর বিএনপি, জাতীয় পার্টি, এরশাদ সাহেব যখন ছিলেন, বা ইভেন এখন আর কদিন পরে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে শ্রমিক আন্দোলন, এটাকে ম্যানেজ করাটা এত সোজা জিনিস নয়। সেই কাজটি আওয়ামী লীগ আমলে, সেটা গার্মেন্টস সেক্টর হোক, যে কোনো সেক্টর হোক, তিনি এই শাহজাহান খানকে দিয়ে এই কাজগুলো করাতে পেরেছিলেন। এবং এখনও যদি বড় কোনো শ্রমিক আন্দোলন হয়, যা কিছু হয়, বিশ্বাস করেন এগুলো দমন করার জন্য, ম্যানেজ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য জেলখানা থেকে শাহজাহান খানকে বের করতে হবে। বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এখন পর্যন্ত গড়ে ওঠেনি যে ওখানে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, এখন পর্যন্ত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে গার্মেন্টস সেক্টর বিপদে পড়েন, অন্যান্য সেক্টর বিপদে পড়েন, তাকে শাহজাহান খানের কাছেই যেতে হবে। এখন আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু
রূঢ় বাস্তবতা, আমাদের সমাজে যে নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতা, সেই বাস্তবতা আমরা কিন্তু বুঝতে পারি না। এর ফলে কি হলো, এই যে শাহজাহান খানকে নিয়ে, মমতাজকে নিয়ে, কারাগারকে নিয়ে আমরা সেই সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মমতাজের যে তাজমহল একত্রে মিলেছি, গালাগালি করছি, এতে করে আমাদের যে রুচিহীনতা, আমাদের যে অশিক্ষা, কুশিক্ষা এবং বিকৃত মন এবং মানসিকতাই প্রকাশ পায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।